আমি মোহাম্মদ নাজমুল হক খান, আরশনগর শেখ শাহজালাল দাখিল মাদ্রাসা। আমি আজকে 10ম শ্রেণীর বাংলা প্রথম পত্রের কবিতা পড়াবো। আজকে আমার যে কবিতা, এই কবিতার নাম রানার, লিখেছেন সুকান্ত ভট্টাচার্য। স্বাভাবিকভাবেই আমরা কোনো কবিতা বা কোনো বিষয়ে যদি আলোচনা করার প্রয়োজন হয়, তখন আমাদেরকে প্রথমেই জানতে হবে হচ্ছে কবির পরিচিতি। আমরা সবাই জানি যে 3টা বিষয়ের উপর খেয়াল করতে হয়, 3টা বিষয়ের উপর খেয়াল করতে হবে সবসময়। এটা হচ্ছে যিনি কবি লিখেছেন সেই কবি সম্পর্কে জানতে হবে, কবির জন্ম মৃত্যু, তার কীর্তি, সারা জীবনে তার ঘটনা, এগুলো আগে জানতে হবে। তারপর হচ্ছে কবিতা সম্পর্কে বিস্তারিত জানা বোঝা, প্রত্যেকটা লাইন শব্দ এগুলো ক্লিয়ার করা লাগে। তারপরে পরবর্তীতে সর্বশেষ যে বিষয় আমাদের সবসময় খেয়াল রাখতে হবে যে কোনো কবিতা, যে কোনো গল্প, যে কোনো বিষয়, সেটা হচ্ছে এই যে তার মূল বক্তব্য, কবিতার মূল বক্তব্য, মূল বিষয়বস্তু, এর ভিতরে শিক্ষণীয় দিক, আমাদের জানার শব্দ, সব মিলাই পুরা কবিতাটা আমাদের মাথায় রাখতে হবে যে আমরা একটা কবিতা সুন্দরভাবে জানার এবং বোঝার জন্য আমাদের প্রয়োজন কবি পরিচিতি। কবিতাটা মানে নীরব পাঠ, সরব পাঠ, আমি কবিতা ক্লিয়ার পড়তে পারবো, সাথে সাথে কবিতার প্রত্যেকটা লাইনের অর্থ আমি জানবো। লাস্টে এই কবিতা থেকে আমি কি শিখলাম এবং আমাদের 4টা প্রশ্নের জবাব দেওয়ার জন্য যে যে জিনিসগুলো জানা দরকার, যে যে শব্দার্থ বোঝা দরকার, জ্ঞানমূলক, অনুধাবনমূলক, প্রয়োগমূলক, উচ্চতা, দক্ষতা, সব মিলাই আমাদের 4টে বিষয়বস্তুর উপর সবাইকে খেয়াল রাখতে হবে। এখন আমরা রানারের সুকান্ত ভট্টাচার্য আমরা সবাই জানি যে উনি 30শে শ্রাবণ 1333 খ্রিস্টাব্দে কলকাতায় জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস ছিল গোপালগঞ্জের কোটালি পাড়ায়। আমাদের বর্তমান প্রাইম মিনিস্টারের বাসা হচ্ছে কোথায়? গোপালগঞ্জে বাসা, তাই না? তো দেখা যাচ্ছে সুকান্ত ভট্টাচার্যের বাসাও গোপালগঞ্জে ছিল, গোপালগঞ্জের কোটালি পাড়ায়। সর্বশেষ উনি কি করেছেন? তার মা হচ্ছে নিবারণ চন্দ্র ভট্টাচার্য, হচ্ছে পিতা। নিবারণ চন্দ্র ভট্টাচার্যের সন্তান হচ্ছে সুকান্ত ভট্টাচার্য এবং তার মাতা হচ্ছে সুনীতি দেবী। সুনীতি দেবীর গর্ভে আমাদের কবি, কি কবি? কবির নাম হচ্ছে সুকান্ত ভট্টাচার্য, যার লেখায় আমরা পড়ছি, যার কবিতা আমরা আজকে পড়ব। উনি কি করেছেন? উনি সামাজিকভাবে নানা অনাচার এবং বৈষম্যতাকে প্রবলভাবে আলোড়িত করেছে। স্বাভাবিকভাবেই মানুষের এই সমাজে বিভিন্ন সমস্যা থাকে, বিভিন্ন সমস্যা, বিভিন্ন প্রতিঘাত নিয়েই কিন্তু মানুষের জীবন। তো দেখা যাচ্ছে সমাজের বিভিন্ন বিশৃঙ্খল, অনাচার, অবিচার, সমস্যা, এই সমস্তগুলো সবকিছুই তিনি কি করেছেন? তিনি প্রত্যক্ষ করেছেন। তিনি ওইগুলা সমাজের বাস্তব চিত্রগুলো অনুধাবন করেছেন। তারপরে তিনি কি করেছেন? তিনি নিবিড়ভাবে গণমানুষের প্রতি তিনি কি ছিলেন? গভীর মমতার সাথে। এই কবিতার ভিতরে গণমানুষের সাথে তার গভীর মমতার ছোঁয়া লক্ষ্য করা যায়। তিনি কি করেছেন? তার কাব্যগ্রন্থ আমরা জানি যে ছাড়পত্র, তারপর হচ্ছে ঘুম নেই, পূর্বাভাস, তারপরে কি অভিযান, হরতাল ইত্যাদি হচ্ছে তার কাব্যগ্রন্থ। কবি বিভিন্ন কাব্যগ্রন্থ রচনার পরে কবিতায় তার লেখা, কবিতায় তার অবদান, অনেক কিছু তার জীবনের যেটুক সময় তিনি পেয়েছেন, তিনি জীবনে খুব বেশি সময় পাননি, তিনি খুব কম সময় পেয়েছেন। কারণ 1333 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছেন, 1354 খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করেছেন। তাহলে দেখা যাচ্ছে খুব কম সময়ে তিনি দুনিয়ায় মানুষের জন্য, কল্যাণের জন্য, এই দেশ ও জাতির জন্য তিনি তার মেধা এবং শ্রমটা ব্যয় করেছেন। তাহলে তার মৃত্যু হয়েছে 1354 সালে, মাত্র 21 বছর। এর ভিতরে তিনি কিন্তু সময় পেয়েছে মাত্র 21 বছর, অধিক 1333 অধিক 1354। তাহলে সময় অনুযায়ী দেখা যায় যে তিনি 21 বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। কিন্তু এই 21 বছরে তিনি সমাজকে এবং জাতিকে যা দিয়েছেন তারই একটা অংশ হচ্ছে রানার কবিতা। এই রানার কবিতায় আমরা সবাই জানি যে
এক সময় যে চিঠির প্রচলন ছিল, এখন এগুলা নেই। ডাক বিভাগ এখন বিলুপ্তির পথে। ডাক বিভাগ এখন, মানুষ এখন চিঠি লেখে না। মানুষ এখন একজন আর একজনের কাছে সংবাদ আদান প্রদানের জন্য, জানার জন্য, বোঝার জন্য, কোনো মেসেজের জন্য আমরা এখন নতুন সিস্টেম জানি। কি জানি? আমরা ফোনের মাধ্যমে, আমরা বিভিন্ন ফোনের মাধ্যমে আমরা কি করি? মেসেজ পাঠাই, কে কোথায় আছে। যেমন কয়েকদিন আগে আমার এক রিলেটিভ, সে ট্রেনে দিনাজপুর যাচ্ছিল। এবার দিনাজপুর, খুলনা থেকে দিনাজপুর মেল যাওয়ার পরে এক পর্যায়ে আমি ফোন করছিলাম, ট্রেনের শব্দে সাউন্ড ক্লিয়ার হবে না বলে সে কি করলো? সে চিঠি লিখলো। এখন চিঠি লিখলো এ যদি বলি এখন, তাহলে অনেকেই হাসাহাসি করবে। মূলত কি দিছে? সে কি লিখেছে? সে মেসেজ লিখেছে। মেসেজ মানে চিঠি। সে মেসেজে লিখতেছে, আমি এখন যশোর পার হচ্ছি, আমি এখন অমুক স্টেশন পার হচ্ছি, তমুক স্টেশন পার হচ্ছি। এভাবে সে মেসেজের মাধ্যমে জানায়। খুব সহজ হচ্ছে। আগে ঢাকা থেকে এই চুকনগর, এই আরসনগর, এই মাগুরা গুনায় একটা চিঠি আসতে সময় লাগতো 6 দিন। তাহলে 24 ঘন্টায় একদিন, তাহলে 24 গুণ 6, তাহলে কত ঘন্টা ব্যয় হতো, কতদিন ব্যয় হতো। আর এখন 24 সেকেন্ড ব্যয় হয় না। 24 সেকেন্ড বিয়োগ 23 সেকেন্ড মাইনাস 23 সেকেন্ড সমান সমান কত সেকেন্ড? 1 সেকেন্ডে মানুষ মেসেজ পায়। এখন একটা মেসেজ লিখে মেসেজটা সেন্ড করতে আমাদের কত সময় লাগে? 1 সেকেন্ড সময়। এখন দেখা যাচ্ছে, এখানে বলেছে যে রানার ছুটেছে তাই ঝুমঝুম ঘন্টা বাজে রাতে, রানার চলেছে খবরের বোঝা হাতে, রানার চলেছে রানার। বস্তার ভিতরে চিঠিগুলো নিয়ে রানার ঘাড়ে করে, বস্তার মুখটা কস্টিং করে ভালো করে বেঁধে গাড়ে করে রানার ছুটতো ঝড় বৃষ্টি। রানার কাছে দুইটা জিনিস থাকতো, একটা থাকতো হারিকেন, আর একটা থাকতো লাঠি। রাত হয়ে গেলে হারিকেন, তখন তো আর সুন্দর টর্চ লাইটের ব্যবস্থা ছিল না, তখন হারিকেন আলো দিয়ে টিপ টিপ করে দেবো। এমনও দেখা যায় যে তখনকার যে পোস্ট অফিসের মনোগ্রাম ছিল, ওই মনোগ্রামের ভিতরে কিন্তু হারিকেনটাও ছিল। যাই হোক, আমরা যে জিনিসটা বোঝাতে চাচ্ছি যে উনার কাজ হচ্ছে নিরবিচ্ছিন্ন কাজ, জনগণের দায়িত্ব পালন করতেন। উনি নিরবিচ্ছিন্ন ভাবে দায়িত্ব পালন করতেন। এখন স্বাভাবিকভাবে তারপর কি করেছে? রাত্রের পথে পথে চলে, কোনো নিষেধ জানে না মানার। মানে এমন যেমন আমরা এক এলাকা থেকে আর এক এলাকার জন্য মানুষ প্রশ্নের সম্মুখীন হয়, তুমি এত রাত্রে কোথায় যাবা? প্রশ্ন করে কিনা? বাজার কমিটি প্রশ্ন করে, বহু মানুষ প্রশ্ন করে, তুমি এই রাত্রে কোথায় যাচ্ছ? কিন্তু রানারের প্রশ্ন করার অধিকার কারণ নেই। রানার হচ্ছে গভর্নমেন্টের প্রতিনিধি, রানার হচ্ছে সরকারের প্রতিনিধি। তাই এখানে বলছে যে রাত্রির পথে পথে চলে, কোনো নিষেধ যা মানে না মানা। মানে কি করছে? কোনো নিষেধ জানে না মানার। দিগন্ত থেকে দিগন্ত ছুটে রানার, কাজ নিয়েছে সে নতুন খবর আনার। তার কাজ কি? নতুন খবর আনার হচ্ছে তার কাজ। রানারের কাজ নতুন খবর আনা, যে নতুন খবর এক স্থান থেকে আরেক স্থানে নিয়ে যাবে। রানার জানা অজানার বোঝা আজ তার কাঁধে, বোঝাই জাহাজ রানার চলেছে চিঠি আর সংবাদে। রানার চলেছে বুঝি ভোর হয় আরো জোরে এ রানার দুর্বার দুর্জয়। দেখা যাচ্ছে এক স্থান থেকে আরেক স্থানে চিঠি নিয়ে যাওয়ার জন্য দিন শেষ হয়ে গেছে, রাত চলে আসছে, সারা রাত শেষ হয়ে গেছে, সকাল আর একটা সূর্যোদয় আসতেছে। এই ফাঁকে কি করতেছে? রানার কিন্তু চলছে তার আপন গতিতে মেসেজ, নিউজ, মানুষের সুখ দুঃখের বেদনার। একটা চিঠির অপেক্ষায় মা বসে থাকতো তার সন্তানের জন্য, একটা চিঠির অপেক্ষায় পিতা বসে আছে তার সন্তানের জন্য। চিঠি দেওয়ার পরেই তারা নিউজটা জানতে পারতো, অধীর আগ্রহে বসে থাকতো। একটা চিঠি আসার পর কত আনন্দ করে। আমার একটা ঘটনা আছে, একটা ইম্পর্টেন্ট একটা চিঠি আসার জন্য আমরা 16 জন গোল হয়ে বসেছিলাম এক জায়গায়। 16 জন গোল হয়ে বসে একজনের বলা হলো, তুমি চিঠিটা বিসমিল্লাহ বলে হলো। কারণ ওই চিঠির ভিতরে যে মেসেজটা ছিল, সেই মেসেজটা আমাদের 16 জনের খুব প্রয়োজন ছিল। আমরা স্টুডেন্ট থাকা অবস্থায় এরকম হতো, গোল হয়ে বসে। কত মজা যে একটা চিঠির কি মেসেজ, কি দেবে, কি লিখছে আর কি। যাই হোক, এভাবে একটা আকর্ষণ ছিল। সে আকর্ষণের দিন এখন নেই, এখন খুব সুন্দর সিস্টেম চলে আসছে। যাই হোক, তারপর কি বলছে? আরো জোরে রানার দুর্বার দুর্জয়। তাহলে রানারের কাজ কি? দুর্বার গতিতে
দুর্বার গতিতে রানার চলবে। রানারের কাজই হবে যে সে বাধা মানবে না, জানবে না কোনো কিছু, সে সব কিছু সুন্দরভাবে এক স্থান থেকে আরেক স্থানে পৌঁছানোর দায়িত্ব হচ্ছে রানারের। সে কোনো কিছু বাধা মানবে না, তার বাধা মানার দায়িত্ব তার নয়। তারপর হচ্ছে তার জীবনের স্বপ্নের মতো পিছে সব যায় বন, আরো পথ বুঝি হয় লাল ও পূর্ব কোণ। পূর্ব দিকে লাল সূর্য উদিত হওয়ার জন্য সারা রাত ছুটছে, এখন সূর্য উদিত হওয়ার জন্য পুরা পরিবেশটা লাল হয়ে গেছে। আমরা জানি যে সূর্য ওঠার সময় পরিবেশ কি হয়, রঙিন হয়ে যায়, তারপর আস্তে করে সূর্য নামক। আমরা অনেকে এবারে ডিমের কুসুম বলি, অনেকে কুসুমের সাথে তুলনা করে যে ওই কুসুম। তাই এখানে সেই কথা বলা হচ্ছে যে যার তার জীবনের স্বপ্নের মতো পিছে সরে যায় বন, আরো পথ বুঝি হয় লাল ও পূর্ব কোণ। তারপর কি, অবাক রাতের তারার আকাশে মিটমিট করে চায়, কেমন করে রানার সবেগে হরিণের মতো যায়। হরিণ খুব দ্রুত দৌড়াইতে পারে, হরিণের পিছনে বাঘ দৌড়াইতে দেখা যাচ্ছে 2 হাত ডিফারেন্স থাকে। বাঘ পারে না হরিণের সাথে দৌড়াতে, ডিফারেন্স থাকে 2 হাত। তাই বলতেছে যে হরিণের মতন কি করে, হরিণের মতন সে যায়। তাই বলতেছে কেমন করে রানার সবেগে হরিণের মতো যায়। কত গ্রাম কত পথ যায় সরে সরে, মানে রানার যাচ্ছে আর গ্রাম পিছাই যাচ্ছে, সরে যাচ্ছে। শহরে রানার যাবেই, পৌঁছে ভোরে, মানে তার তো যাইতে হবে এক স্টেশন থেকে আর এক স্টেশনে, তাকে যাইতেই হবে, সে যাবে। তাকে ভোরের আগেই, সূর্য ওঠার আগেই তাকে যাইতে হবে। তারপর বলা হচ্ছে হাতে লণ্ঠন করে ঠন ঠন জোনাকিরা দেয় আলো। লণ্ঠন, ওই লণ্ঠন বলা হচ্ছে ল্যাম্প। আমরা সবাই জানি টেমি বলে, কোন কোন এলাকায় এটা নাম হচ্ছে টেমি। টেমিতে পলতে, ওইটারে বলা হয় আবার পলতে বলে, টেমি বলে। ওইটার মূলত নাম হচ্ছে, সুন্দর নাম হচ্ছে লণ্ঠন। লণ্ঠন করতে করতে রানার যাবে, তাকে কি করতে হবে, আর আলো, জোনাকিরাও আলো দেয় রাত্রিবেলায়, জোনাকিরা টিপ টিপ করে এরকম ছোট্ট একটা লণ্ঠনের আলো দিয়ে রানার যায়। তারপর হচ্ছে বাবু রানার এখনো রাতের কালো। এমনই করেই জীবনের বহু বছরকে পিছু ফেলে পৃথিবীর বোঝা ক্ষুদিত রানার পৌঁছে দিয়েছে মেলে। বহু মানুষের বহু মেসেজ সে জীবনে কি করেছে, পৌঁছে দিয়েছে। তারপর হচ্ছে ক্লান্ত শ্রান্ত ছুটেছে আকাশ, মাটি ভিজে গেছে ঘামে। জীবনের সব রাত্রিকে ওরা কিনেছে অল্প দামে। একটা রানারের কতই বা বেতন, একটা রানারের অল্প বেতন, কিন্তু সে এই অল্প বেতনে কি করেছে, সে অল্প বেতনে সমগ্র অনেক কাজ করেছে, অনেক কাজ করেছে, সে আগায় নিচ্ছে, ঘামে ভিজে গেছে, তার জীবনটা এদিক হয়ে গেছে। এইভাবে আস্তে 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 তার জীবন প্রদীপ নিভে গেছে মানুষের কাজ করার জন্য। অনেক দুঃখে, বহু বেদনায়, অভিমানে, অনুরাগে ঘরে তার ফিরে একা শয্যায় বিনিত্র রাত জাগে। তার ফ্যামিলি বাসা অপেক্ষা করতেছে, কখন আমার ফ্যামিলির মেম্বার আসবে, কখন আমার পরিবারের কর্তা আসবে, সেদিকে তার খেয়াল নেই। সন্তান সন্ততির দেখে তার খেয়াল নেই। সে কি করতেছে, সে তার দায়িত্ব পালনে ব্যস্ত। রানার এ বোঝা টানার দিন কবে শেষ হবে? রানারের এই বোঝা টানার দিন কবে শেষ হবে? রিটার্ন না হলে তো আর শেষ হবে। চাকরি শুরু হয়েছে, 30 বছর সে গাড়ি দেখতেছে, 30 বছর সে গায়ে ব্যাগ নিয়ে ছুটতেছে। তাই বলতেছে যে এই রানারের এই বোঝা টানার দিন শেষ হবে কবে? তারপর বলা হচ্ছে রাত শেষ হয়ে সূর্য উঠবে কবে? রাত শেষ হয়ে যাচ্ছে, সূর্য উঠবে কখন? ঘরেতে অভাব, পৃথিবীতে তাই মনে হয় কালো ধোয়া। যার বাসায় অভাব আছে, যার বাসার অভাব অনাটন আছে, তার কিন্তু আসলে সুন্দর সুখ নেই। কোন জায়গায় কিন্তু সে সুন্দর সুখী না। কারণ কি, তার অভাব অনাটন, পরিবারের সমস্যাগ্রস্ত, সন্তানেরা না খেয়ে আছে, স্ত্রী না খেয়ে আছে, পিতামাতা না খেয়ে আছে, সে তার কঠিন দায়িত্ব পালন করছে। পিঠেতে টাকার বোঝা, তবু এই টাকাতে যাবে না ছোঁয়া। ওই রানারের প্যাকেটের ভিতরে মানি অর্ডারের টাকা আছে, তাহলে রানারের অভাব, পিঠে তার টাকার বোঝা, কিন্তু ব্যাগটা খুলে টাকা নেওয়ার অধিকার তার নেই। তাই বলা হচ্ছে পিঠেতে টাকার বোঝা, তবু এই টাকাকে যাবে না ছোঁয়া। রাত নির্জন, পথে কত ভয়, তবুও রানার ছোটে। দস্যুর ভয়, তার হচ্ছে ভয় কখন সূর্য ওঠে, কত চিঠি লেখেন। তার মানে সূর্য ওঠার আগেই তো আমাকে এক স্থান থেকে আরেক স্থানে যাইতে হবে। এই জন্য তার মাথায় একটাই চিন্তা, ডাকাতির চিন্তা নেই, চোরের চিন্তা নেই, ভয় নেই। তার একটা জিনিস যে সূর্য ওঠার আগে আমাকে এক স্থান থেকে আরেক স্থানে
যাইতে হবে। তারপর হচ্ছে কত চিঠি লেখে লোকে, কত সুখ প্রেমে আবেগে স্মৃতিতে, কত দুঃখে শোকে, এ দুঃখের চিঠি পড়বে না জানি কেউ কোনোদিন। ব্যথা বেদনা তো দুজনের মধ্যে সীমাবদ্ধ, দুই পরিবারের মধ্যে সীমাবদ্ধ। মান অভিমান, দয়া দাক্ষিণ্য, ব্যথা, সুখ দুঃখ সবকিছু কি সবার সাথে কি রিলেটেড? নো। একবারই বিয়ে হচ্ছে, সবাই আনন্দ করে মিষ্টি খাচ্ছে, ঠিক 10-15 মিনিটে একবারই বিয়ে হচ্ছে, ঠিক 10-15 মিনিটে আবার একজনের জানাজা হচ্ছে, ঠিক 10-15 মিনিটে একজনের চিতায় আগুন দেওয়া হচ্ছে, ঠিক 10-15 মিনিটে একজন অ্যাক্সিডেন্ট হচ্ছে, ঠিক 10-15 মিনিটে। এভাবে পৃথিবীতে সব যার সেই কাজে ব্যস্ত। পৃথিবী কি চলমান, পৃথিবী হচ্ছে চলমান, গতিমান। এখানে তুমি যদি সমাজ থেকে ছিটকে যাও তাহলে তুমি অনলি 1% ছিটকে যাবা, কিন্তু পৃথিবী কিন্তু চলমান। তোমরা আমরা যখন লেখাপড়া করি না, স্টুডেন্ট যখন লেখাপড়া করে না, তখন আরেক স্টুডেন্ট লেখাপড়া করে মুখস্থবৃত্ত জিনিসটা সে দিয়ে রিভাইজ দিচ্ছে। একটা স্টুডেন্ট যখন বইতে হাত দিচ্ছে না, তখন আরেকটা স্টুডেন্ট ওই বইটা কমপ্লিট করে আরেকটা নতুন বই হাতে নিচ্ছে। তার মানে এই জগৎ সংসারে এই সময়টা কেউ কাজে লাগাচ্ছে আর কেউ কাজে লাগাচ্ছে। ঠিক এখানে সেই বলা হচ্ছে যে এই জীবনের দুঃখ কেবল জানবে পথের তৃণ, এ দুঃখের কথা জানাবে না কেউ শহর ও গ্রামে। এ কথা ঢাকা পড়ে থাকবে এই কালো রাত্রির খামে, দরদে তারার চোখ কাঁপে মিঠি মিঠি। এই যে ভোরের আকাশ পাঠাবে সহানুভূতির চিঠি। শুনবে সেটা, শুনবে না, জানবে না। একদিন এই ল্যান্ড, এই জমিন সাক্ষী থাকবে। এগুলা কেউ সহানুভূতিও প্রকাশ করবে না কেউ। কি হবে ক্ষুধার ক্লান্তির ক্ষয়ে ক্ষয়ে, রানার রানার ভোর তো হয়েছে, আকাশ হয়েছে লাল, আলোর স্পর্শে কবে কেটে যাবে এই দুঃখের কাল। রানার, গ্রামের রানার, সময় হয়েছে নতুন খবর আনার। শপথের চিঠি নিয়ে চলো আজ, ভীরুতা পিছনে ফের। তোমার কোনো ভয় নেই, তোমার কোনো টেনশন নেই। তুমি কি করো? মার্চ করো, পৌঁছে দাও এই নতুন খবর অগ্রগতি মেলে। তুমি একদম ফ্রিলি অগ্রগতির মেলে তুমি আগিয়ে যাও। দেখা যাবে বুঝি প্রভাত এখনই নেই, দেরি নেই, আর সকাল হয়ে যাচ্ছে, তার ব্যস্ততা ছুটতেছে, আর দেরি নেই, হয়ে যাবে। ছুটে চলো, ছুটে চলো আরো বেগে দুর্গম রানা। তার মানে দেখা যাচ্ছে শুরু হয়েছে তার ছুটা, শেষ হবে তার ছুটতে ছুটতে। যে সূর্য উঠে গেলে দেরি হয়ে যাবে মেসেজ পৌঁছানো, তার চাকরির সমস্যা, অল্প বেতনের চাকরি, স্ত্রী সন্তান তার ঘরে অপেক্ষায় রয়েছে, তার অপেক্ষায়। এভাবে সব মিলাই দেখা যাচ্ছে একজন রানারের দায়িত্ব যতটা বড়, তার বেতন তত বড় নয়। একজন রানারের অল্প কিছু বেতনে চাকরি করে, আবার ঝড়, বর্ষা, ডাকাত, চোর, পোকামাকড় সব কিছুকে উপেক্ষা করে তার একটাই টার্গেট যে আমি এই স্থান থেকে চিঠির বস্তাটা, চিঠির প্যাকেটটা হাতে নিয়েছি, মানি অর্ডারের টাকা আমার ব্যাগের ভিতরে আছে, বস্তার ভিতরে আছে, এই টাকাটা আমাকে নির্দিষ্ট সময় আবার পৌঁছাই দিতে হবে। এভাবে দেখা যাচ্ছে যে তার কাজই হচ্ছে নতুন খবর আনার, নতুন নতুন মেসেজ পৌঁছানোর, নতুন নতুন জিনিস জানার। আমরা সবাই জানি একটা জিনিস, আগেকার হিসাব অনুযায়ী তোমাদেরকে এখন চিন্তা করতে হবে, প্রত্যেকটা স্টুডেন্টকে এখন চিন্তা করতে হবে একটা রানারের দিক তাকালে মানুষের জীবনের চেঞ্জিং চলে আসবে। আমরা এও জানি, আমি মাঝে মাঝে এই উদাহরণটা দিই তোমাদের ছাত্রদের উদ্দেশ্যে, জাতির উদ্দেশ্যে এবং এই সমাজের উদ্দেশ্যে। আমি একটাই লেকচার মাঝে মাঝে আমি এই উদাহরণটা দিই যে একটা আইসক্রিমকে বিশেষ করে একটা আইসক্রিম 5 টাকা দামের, 10 টাকা দামের, 15 টাকা দামের, যে আইসক্রিম হোক না কেন, আমি আমার পকেটের টাকা দিয়ে, আমার মূল্যবান অর্জিত সম্পদের টাকা দিয়ে আমি একটা আইসক্রিম কিনেছি। আইসক্রিমের খাওয়ার উপযোগী করার জন্য, ওখানে ধরার জন্য একটা আইসক্রিমের ভিতরে একটা কাঠি আছে। এই আইসক্রিমটা আমি এখানে ধরলাম, আমার টাইমিং এর জন্য আমার কাছে ঘড়ি আছে বা ফোন আছে, যা টাইম মেনটেন করার। আমি আইসক্রিমটা খাবো না, আমি আইসক্রিমটা ধরে অপেক্ষায় আছি 10 মিনিট, 12 মিনিট, 16 মিনিট, সর্বোচ্চ 20 মিনিটের ভিতরে আমার আইসক্রিম শেষ। এইবার আমি আইসক্রিমটা কিনেছি,
20 মিনিট ধরে কি 10 মিনিট ধরে আমি আইসক্রিমটা খাইছি। একই সময় ব্যয় হয়েছে। যিনি আইসক্রিমটা খেয়েছেন তিনি টাকার মূল্যায়ন করেছেন বা সময়ের মূল্যায়ন করেছেন। কারণ আইসক্রিমটা কিনে নির্দিষ্ট সময়ের ভিতরে তিনি আইসক্রিম খেয়ে পরিতৃপ্তি লাভ করেছেন, মজা পেয়েছেন, আনন্দ পেয়েছেন, বা তিনি তার ক্লান্তি নিবারণ করেছেন। মানে ওই 20 মিনিট 15 মিনিট সময়টা উনি কাজে লাগিয়েছেন। আর একজন যিনি আইসক্রিমটা খাননি, তিনিও আইসক্রিমটা ধরেছেন কিন্তু খাননি। তার মানে কি? তার সময়টা কাজে লাগেনি, তার অর্থটা কাজে লাগছে। তার মানে হচ্ছে এই যে সময় অত্যন্ত মূল্যবান এবং সময় চলমান। সময় এবং নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, এটা আমরা সবাই জানি এবং এটাই পৃথিবীর বাস্তবতা, যে সময় এবং নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না এবং কারোর জন্য অপেক্ষা করবেও না। এখন এই যে একটু আগে আমি যে উদাহরণটা দিচ্ছি, যে ঠিক যে সময় আমি বই নিয়ে বসে আছি, আরেকজন বই নিয়ে বসে আছে, কিন্তু আমি বসে নেই, আমি ঘুমাচ্ছি। ঠিক যে সময় আমি পড়ালেখা করছি না, এই সময় আরেকজন ভালো রেজাল্ট করার জন্য সে প্রত্যেকটা শব্দের অর্থ, যেমন এই রানার কবিতার যে শব্দগুলো আমরা ভালো বুঝতে পারবো না, আমাদের কাজ হবে শব্দের অর্থগুলো জানা। যেমন সবার প্রথমে আমরা জানবো যে দুর্বার গতিতে ছুটে আছে রানা। দুর্বার মানে কি? যাকে নিবারণ করা যায় না, যাকে কি করা যায় না, আটকায় রাখা যায় না, যে আটকানো যাবে না, দুর্বার গতি চলে যাবে। হরিণের মতো যা হচ্ছে, হরিণ খুব শর্ট দৌড়ায়, এই জন্য একটা উপমা উদাহরণ দেওয়া হয়েছে যে হরিণ দৌড়াও। তারপরে আমরা আরেকটা অর্থ জানি, সেটা হচ্ছে লণ্ঠন। আমরা যেটাকে একটু আগে বলেছি গ্রামগঞ্জে বলে টেমি, এখন টেমি নেই। এখান থেকে 10 বছর পরে একটা স্টুডেন্ট যদি বলা হয় হ্যারিকেন চিনো, কেউই কিন্তু বলতে পারবে না যে হোয়াট ইজ হ্যারিকেন, হোয়াট ইজ টেমি। টেমি তো দূরের কথা, হ্যারিকেন সে চিনবে না। তাহলে হ্যারিকেন যখন চিনবে না, টেমি যখন চিনবে না, তার মানে ওই যুগ নেই, ওই যুগ আউট হয়ে গেছে, ওই যুগের এখন তৎপরতা নেই। এখন সব মিলাই আমাদের হিসাব হচ্ছে যে যুগের পরিবর্তন হচ্ছে। আমরা এখন এসি রুমের মধ্যে থাকি। এক সময় ছিল লম্বা একটা বাঁশ, ওই বাঁশে আমরা বিছানা, আমরা যে বিছানায় ঘুমাই, ওই বাঁশে লম্বা করে একটা বিছান লম্বা করে বেঁধে রাখা হতো ওই বাঁশে। এবার ওই বাঁশে দড়ি বেঁধে ওই দূরে যে বিভিন্ন অফিস আদালতে এরকম করে টানতো, ওটা হচ্ছে বাতাস।